কিছু হইলেই ৭২-এর সংবিধানে ফেরত যাব, কিছু হইলে ৮০-র দিকে চলে যাব, কিছু হইলে ৯০-তে চলে যাব। কেন আমরা আগামীর ২০৭০ সালের দিকে দেখতে পাই না? এখন আপনাদেরকে, এই প্রজন্মকে আপনারা আজকে হাতিতালি দিচ্ছেন, মাস্টার্স পাস করার পরে খুব কানবেন, দেখবেন আমরা যেরকম কানছি। একটা ৫০-২০ হাজার টাকার চাকরির জন্য কি কন্ডিশন দেয় শুনলেও লজ্জা লাগে। কন্ডিশন দেয় অনার্স পাস করা হইতে হবে, মাস্টার্সও থাকলে ভালো হয়, এসএসসি এইচএসসিতে জিপিএ 4.5 লাগবে। শুধু তা হইলে হবে না, চাকরির অভিজ্ঞতা যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ তার জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে চিন্তা করে না। অথচ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা ২০৩০ সালে শেষ হয়ে যাবে। এরপরে এই বাংলাদেশ যে ইকোনমিক ক্রাইসিসে পড়বে, ভারত আলটিমেটলি চায় বাংলাদেশ সেই ক্রাইসিসের মধ্যেই পড়ে যায়। এজন্য পিছনের দিকে টেনে নেয়। একটা রাষ্ট্রকে পেছনে টানার জন্য ৭০ সাল, ৭৫, ৭২, ৭৮ এইসবই নিয়ে যাবে। জাতি কিভাবে সামনে আগায় ওদিকে আপনাদেরকে কোনোদিন নেবে না। একটা জাতি কি পেছনে গিয়ে কোনোদিন স্বাবলম্বিতা অর্জন করতে পারছে? ভিয়েতনামও তো স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা তো চায়নাও অর্জন করেছে, স্বাধীনতা তো জার্মান অর্জন করেছে, অস্ট্রেলিয়া অর্জন করেছে, মালয়েশিয়া অর্জন করেছে। সেই দেশগুলো তো স্বাধীনতা অর্জনের পরে শুধু সামনের দিকে তার জাতিকে কিভাবে তৈরি করবে সেই থিওরি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। কোরআন এবং সুন্নাহের আলোকে কিভাবে জীবন গঠন করব এবং বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং কিভাবে এড়িয়ে চলবে। তো এখানে ওঠার সময় যে পরিমাণে তালি দিছেন তাতে বোঝা গেছে যে কথা না বললে ছাইরা দিলে আমরা বাইসা যাই। এখন হচ্ছে রাত অনেক হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন যেহেতু আমি যশোর থেকে আসছি, যশোরের প্রোগ্রাম ছিল, অনেক বড় ট্রাভেল করে, কিছু বলতেই হবে আমাকে। যত সংক্ষেপে বলা যায় তত কল্যাণ। বিরক্তির কারণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে শেষ করে ফেলব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রেশার্সদের নিয়ে নবীন বরণ প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর অনেক প্রশ্নের ভিতরে কয়টা বাছাই করছি সময়ের কারণে, এই কয়টার উত্তর দিয়েই শেষ করে দেব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছেন, ছাত্র শিবির শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে কি পদক্ষেপ নেবেন যাতে একজন শিক্ষার্থীকে অনার্স জীবন শেষে বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াতে না হয়? আপনি একটা ভালো জিনিস ট্রেস আউট করছেন। আমার মাস্টার্সে একটা থিসিস পেপার ছিল, ওই পেপারের নাম ছিল ক্যারিয়ার অ্যাসপাইরেশন অফ দ্য স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ। তো সেখানে শত শত স্টুডেন্টের ইন্টারভিউ নিয়েছিলাম, ইউনিভার্সিটির স্টুডেন্টদের। সেখানে দেখলাম ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তখন সেই ভদ্রলোকের বা ভদ্র মহাশয়ার ক্যারিয়ার অ্যাসপাইরেশন থেকে আসমান চুম্বি। সবাই বিসিএস ক্যাডার এবং ইউনিভার্সিটি শিক্ষকের নিচে কেউ নামতে চায় না। অনেক বলে কয়া যদি একটু নামানো যায়, সেটা তো মন খারাপ করে খুব। তা আমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স এবং মাস্টার্স শেষ করা মানুষদের কাছে যখন ইন্টারভিউ নিলাম, দেখলাম যে সেকেন্ড ইয়ারে ওঠার পরে অ্যাসপাইরেশনটা কমে যায়, হালকা করে কমে যায়। মাস্টার্সে যাওয়ার পরে আরো কমে। এরপরে চিন্তা করে একটা এনজিওর চাকরি হইলেই হয়, ভাই বাবা মা খুব বিপদে আছে, একটা চাকরি করে সংসার চালাইতে হবে। ফার্স্ট ইয়ারে আসলে কিন্তু কেউ এটা বলে না। এই যে ফার্স্ট ইয়ারে আসছেন, এখন মনে হবে যে আমি কি না কি। আসলে চাকরির বাজারে নেমে দেখবেন যে 40 লক্ষ বেকার, তখন বোঝা যাবে আমি আসলে কি। এমন বেকারত্বের একটা ফ্যাক্টরি বাংলাদেশ। এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন না থাকার কারণে স্টুডেন্টরা এত বেশি ট্রমাটাইজ হয় যা কল্পনার বাইরে। এই জায়গায় আমাদেরকে একটা ফিলসফি লালন করতে হবে। আইনস্টাইনের একটা বক্তব্য আছে, তিনি বলেছেন, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। যদি তুমি বাইসাইকেলের ভারসাম্য রক্ষা করতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং। তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘুরাতে হবে। যদি তুমি বাইসাইকেলের প্যাডেল না ঘুরাও, তাহলে হয় তুমি ডান দিকে কাত হয়ে যাবা, অথবা বাঁ দিকে কাত হয়ে যাবা, অথবা স্থবির হয়ে পড়ে থাকবা। স্বাভাবিক ওয়েতে আপনি আপনার জীবনের গতিপথ, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, এটা মনে করার কারণ নাই যে ইউনিভার্সিটির সার্টিফিকেট এক হাতে নেবো আর ডাইন হাতে মনে হয় আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। এটা মনে করার কোনো কারণ নাই। ওই ইউনিভার্সিটিতে পড়ুয়া মানুষদের ভেতরেই 34%, টোটাল বেকারের 34% হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ুয়া। আর যারা ইন্টারমিডিয়েট পাস করতে পারে না, এদের মধ্যে বেকারের পরিমাণ <5%। তার মানে বোঝেন, বাংলাদেশে শিক্ষা অর্জন করার পথে আসছেন মানে বেকারত্বের সিঁড়িতে হাঁটা শুরু করছেন। সুতরাং এই যে জায়গাগুলোতে আপনি জার্নি করেছেন, এই জায়গায় এখন থেকে আপনাকে একটা প্রিপারেশন নেওয়া দরকার।
এই জায়গায় প্রিপারেশন নেওয়ার জন্য ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম, ক্যারিয়ার কাউন্সিলিংমূলক প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবির করে। কতগুলো লেয়ারে ইসলামী ছাত্র শিবির কাজ করে। আপনি অনার্সে পড়েন, আপনার জব অ্যাফিলিয়েশনের জন্য কিছু সফট স্কিল, কিছু হার্ড স্কিল প্রয়োজন। ইসলামী ছাত্র শিবিরের একটা থ্রাইভিং জেন নামে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মধ্য দিয়ে স্টুডেন্টের ইন্টারপার্সোনাল স্কিল, সফট স্কিল, কম্পিউটার স্কিল, ইংরেজি স্কিল, অন্যান্য ল্যাঙ্গুয়েজের স্কিল, সিভি রাইটিং, হায়ার স্টাডির জন্য যা প্রয়োজন এই কোর্সগুলো একেবারে ইউডেম বা অক্সফোর্ডের মডেলে ইসলামী ছাত্র শিবির ডেভেলপ করেছে। আপনি সেখানে এনরোল করে একেবারে নামকা অবস্থায় একটা ফি দিয়ে আপনি সেই কোর্সগুলো করে সার্টিফিকেট গেইন করতে পারেন। এখানে আপনার জব স্কিলের ক্ষেত্রে অন্যদের থেকে আপনি এগিয়ে যাবেন। ইসলামী ছাত্র শিবিরের রিসার্চ ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে দুনিয়ার মস্ত বড় রিসার্চার যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এই মানুষদের সাথে আপনাদের একটা কানেকশন ডেভেলপ করে দেয়া। যারা রেজাল্ট ভালো করে, সিজিপিএ যাদের একটু ভালো, হায়ার স্টাডি করতে যেতে চায়, দেশে থাকতে চায় না, এই মানুষরা হায়ার স্টাডির ক্ষেত্রে স্কলারশিপ কোথায় পাবে, কিভাবে পাবে, এই বিষয়গুলোর কানেক্টিভিটি ডেভেলপ করে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির গবেষণা বিভাগ কাজ করে। এইচআরএম ডিপার্টমেন্ট আছে, সেখানে কাউন্সিলিং এজেন্সি, গ্রুমিং এজেন্সির মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করি, তাদের ক্যারিয়ার কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ একটা দেশ, যে দেশে জন্মগ্রহণ করে আমাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়, এত বেশি বেকারত্ব, কিন্তু এত যুব সমাজ। বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু এইটা হয়ে গেছে এখন একটা অভিশাপের মতো। এই সময়টা, এই যে সময়টা আমরা পার করছি 2006 সাল থেকে 2030 সাল পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সাইকেলের মধ্যে একটা দেশের নির্ধারিত একটা সময়ে তরুণ প্রজন্মের সংখ্যা বা কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যখন বেশি থাকে, সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা একটা দেশ 100 বছরের মধ্যে একবার পায় 20 বছরের জন্য। এরপরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যখন শেষ হয়ে যায়, আর 80 বছরের মধ্যে এই সুবিধা একটা দেশের জন্য আসে না। এই সুবিধাটা যে দেশ পেয়েছে, সেই দেশ এই সুবিধাটাকে কাজে লাগানোর পরে পৃথিবীতে উন্নত দেশের তালিকায় চলে গিয়েছে। জার্মানির কথা চিন্তা করেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যুদ্ধ বিক্ষুব্ধ একটা দেশ কিভাবে মাথাচাড়া দিয়ে আবার উঠেছে। জাপান, যার 2টা বোমা মেরে জাপানকে তছনছ করে দেওয়া হয়েছিল, লিটল বয় ফ্যাট ম্যান, এই বোমার পরেও জাপান এখন পৃথিবীর ইকোনমিকের কন্ট্রোলিং এর ক্ষেত্রে যে দেশগুলো কন্ট্রিবিউশন করে তাদের মধ্যে একটা। আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, 1965 সালে যাকে জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতার জন্য আমাদের জীবন দিতে হয়, আর সিঙ্গাপুরকে বলছে বাবা তুমি স্বাধীন, যাও তুমি আলাদা হও। ও বলছে যাবো না, এরপরে বলছে না তুই আলাদা হও। লে কুয়ান তারপরে বলছে যে সিঙ্গাপুরকে আমি কি করি, চায়নাকে এটা দেখায় ছাড়বো আমি। অল্প একটা জনগোষ্ঠী, তার ন্যাচারাল কোনো রিসোর্স নাই, অল্প কিছু মানুষকে নিয়ে সিঙ্গাপুর মেরিটোক্রেসির চর্চা করে আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ইকোনমিক ড্রাগনে পরিণত হয়েছে। সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, এদেরকে বলা হয় লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এত প্রাচুর্যতা। চায়না একটা জায়গা তৈরি করছে গুয়াংজু রিভারের পাশে, গ্রেটার বে এরিয়া। এই গ্রেটার বে এরিয়ার এখন ইকোনমিক ভ্যালু হচ্ছে $4.4 ট্রিলিয়ন। ছোট্ট একটা বাংলাদেশ, ঢাকার মতো একটা সিটি পৃথিবীর টপ ইকোনমির 10টা দেশের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলছে। 134 কোটি জনসংখ্যার দেশ চায়না, তার ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে শতভাগ মানুষকে তারা কর্মের মধ্যে এঙ্গেজ করতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুরে মেরিটোক্রেসির চর্চা করে তারা বলছে, লি কুয়ানের একটা থিওরি হচ্ছে, একটা প্রজন্মের মধ্যে, একটা জেনারেশনে 20 জন টপ মেধাবীদের জন্ম হয়। এই 20 জন টপ মেধাবীদেরকে যদি স্ক্রুটিনিং করা যায়, এদেরকে যদি কাজে লাগানো যায়, একটা দেশ উন্নত হয়। সে একটা হার্ড একটা এডুকেশন সিস্টেম তৈরি করে টপ মেধাবীদেরকে ইন্টারমিডিয়েটের পরে বাছাই করে 3 বছরের জন্য ইউনিভার্সিটির শিক্ষা দিয়ে এরপরে টপ 20 মেধাবীদেরকে বাছাই করে নিয়ে হায়ার এডুকেশন, এরপরে তাদেরকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব দিয়েছে। যেহেতু তারা ট্যালেন্টেড, তারা খুব দ্রুত ওই কোম্পানির সিও অথবা সিএফও বড় বড় পোস্টে চলে যায়। 25 বছর বয়সের ব্যবধানে, 30 বছর বয়সের ব্যবধানে একটা কোম্পানিতে যোগ্যতার কারণে টপ ম্যানেজমেন্টে যাওয়ার পরে ওই লোকটাকে আবার হায়ার করে গভর্নমেন্ট পলিটিক্স করার জন্য। তাদেরকে হাই রিমুনারেশন অফার করে যে তোমরা আসো, পলিটিক্সে আসলে এই সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। এ কারণে সিঙ্গাপুরের পলিটিক্স কোনো ব্যুরোক্রেটরা, কোনো ডিপ স্টেট পরিচালনা করে না। সিঙ্গাপুরের পলিটিক্সকে পরিচালনা করে সিঙ্গাপুরের পলিটিশিয়ানরা। আর পলিটিশিয়ানরা সিঙ্গাপুরের সবচেয়ে টপ ক্লাস মেধাবী এবং প্রায়োরিটি বেসিসে তাদেরকে এই জায়গাগুলোতে এঙ্গেজ করা হয়।
আপনি বিজনেস করতে চান, আপনাকে রিসার্চ দিয়ে, আপনাকে কোঅপারেশন দিয়ে, ট্রেনিং দিয়ে সিঙ্গাপুর গভর্নমেন্ট সর্বোচ্চ সহযোগিতা করে, তাইওয়ান, হংকং এর গভর্নমেন্ট সর্বোচ্চ সহযোগিতা করে। অথচ সেই দেশ বাংলাদেশের সমসাময়িক সময় স্বাধীনতা অর্জন করে তাদের মাথাপিছু আয় 43,000 মার্কিন ডলার, আর বাংলাদেশ 55 বছর পরে এসে 3,000 মার্কিন ডলার, তাতেও আছে আবার শুভঙ্করের ফাঁকি। এই জায়গায় প্রবলেমটা হচ্ছে মেরিটোক্রেসির চর্চা নাই। আর দ্বিতীয় সমস্যা হলে ইউনিভার্সিটিতে পড়ার পরে একটা ছাত্র কেন ইউনিভার্সিটিতে পড়ে, পড়ার পরে কি চাকরি করবে, কোথায় যাবে, এগুলোর কোনো সুনির্দিষ্ট গাইডলাইন ইউনিভার্সিটির ছাত্রদেরকে দেওয়া হয় না। এটা এত লজ্জাজনক একটা ব্যাপার। ইউনিভার্সিটিতে বাংলা সাবজেক্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, দর্শন আছে, পালি আছে। এই সাবজেক্টগুলো যে কেন পড়ে, কতগুলা যে এই সাবজেক্ট খোলা, একটা কলেজ খুললে রাষ্ট্রবিজ্ঞান খুললো, যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন আপনারা মানে মন খারাপ করিয়েন না, রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন আছে, কিন্তু তার জব রিপ্লেসমেন্ট না থাকলে এই রাষ্ট্রবিজ্ঞানের কি দরকার আছে? পালিতে পড়াও, উর্দুতে পড়াও, ফার্সিতে পড়াও, পাশ করে যাওয়ার পরে আমি কোথায় চাকরি করব সেটা আমারে বলতে পারো না। গতদিন এক ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছিলাম, আমি জিজ্ঞাসা করছি কিউরিসিটি থেকে, আপনি কোথায় পড়ছেন? বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর কোন সাবজেক্টে পড়ছেন? বলছে ইসলামিক স্টাডিজে। ইসলামিক স্টাডিজে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি একজন ব্যাংকে চাকরি করতে, তো ব্যাংক আর ইন্স্যুরেন্সে যারা পড়ছে ওই বেচারারা করবে নাকি? ওদের তো চাকরি করার কথা এইখানে, ওরা করতেছে। আর আপনি ইসলামিক স্টাডিজে পড়ছেন, আপনি মাদ্রাসায় চাকরি করেন, আপনি কোনো এই রিলেটেড কোনো জায়গায় চাকরি করেন, আপনি দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করেন। আমাদের দেশে সাবজেক্ট কোনো ম্যাটার না। আপনি ফার্স্ট ইয়ারে আসবেন, দেখবেন ইউনিভার্সিটির হলগুলো, রিডিং রুমগুলো ভরা, পড়তেছে কি জব সলিউশন, পড়তেছে কি MP3। তো যদি MP3 আর জব সলিউশনই আলটিমেট আমাদের লক্ষ্য হয়, তাহলে MP3 আর জব সলিউশন তো ফার্স্ট ইয়ার থেকে আমাদেরকে পড়ানো দরকার। আমাদেরকে কেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ানো হয়? কেন আমাদেরকে ল্যাবের ভিতরে সময়গুলো নষ্ট করা হয়? আমি দেখেছি আমার ক্লাসের ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট SPSS এর কাজ পারতো, পাইথনের কাজ পারতো, C+ প্রোগ্রামিং পারতো, রিসার্চের ক্ষেত্রে তার Q1 জার্নালে পাবলিকেশন আছে, এই ছাত্রটা পরবর্তীতে গিয়ে SI চাকরি করে, পুলিশের SI চাকরি, 16,000 20,000 টাকার চাকরি। আমি তারে বলছি আল্লাহর রাস্তে এই চাকরি না করে তুই তো রিসার্চে কাজ করতে পারিস। বলে ভাই যেটা পাইছি সেটা আগে করে নি, পরে দেখবা না। তার রিসার্চের এই মেরিটটা কোনো কাজেই লাগলো না, এতগুলো পাবলিকেশন তার কোনো কাজে লাগলো না। ইউনিভার্সিটি পাস করার পরে সে কোথায় জব করবে, এই জন্য চায়নায়, সিঙ্গাপুরে, হংকংয়ে, তাইওয়ানে, মালয়েশিয়াতে, সুইডেনে, ডেনমার্কে, নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে যেই কাজটা করে, কোনো একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট খুললে ওই সরকারের কাছে আগে বলতে হয় ইউনিভার্সিটির ওই সাবজেক্টে পড়ার পরে ওই ছাত্র কোথায় আসলে চাকরি করবে। এই কথা যদি না বলতে পারে এবং এই MOU যদি না দেখাইতে পারে, তাহলে কারো ইউনিভার্সিটির সাবজেক্ট খোলার কোনো পারমিশন নাই। একটা ইন্ডাস্ট্রিকে বলা হয় যে তুমি আমার এই যে অনার্সে এই ছাত্রদেরকে আমি পড়াবো, তুমি বিনিময়ে চাকরি আমাকে এইখানে এই ইন্ডাস্ট্রিতে দেওয়া হবে। ওই ইন্ডাস্ট্রি কি করে জানেন? ওই সাবজেক্টে পড়ুয়া ছাত্রদের এনভায়রনমেন্ট তৈরি করা, পড়ার ক্ষেত্রে যত সুযোগ সুবিধা, ট্রেনিং ওই ছাত্রকে দেয়া দরকার, ওই ইন্ডাস্ট্রি প্রোভাইড করে তার মানে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির জায়গা থেকে। এটা কেন করে? কারণ সে জানে ওই ছাত্র যখন এই ইউনিভার্সিটি পাস করে যাবে তখন তো আমারই চাকরি দিতে হবে। তাহলে ওকে যদি আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন তৈরি করি, তাহলে তো আর আমার কোনো কষ্ট করা লাগতেছে না। এখনই তাকে আমি এমনভাবে তৈরি করব যাতে চাকরিতে ঢোকার সাথে সাথে আমি ওর কাছ থেকে বেনিফিট নিতে পারি। এই সিস্টেমটা ভালো লাগে না আপনাদের? তো বাংলাদেশে বসে এইসব টের পাবেন না। এগুলো দুনিয়ার সব জায়গায় চলে, শুধু বাংলাদেশ বাদে। বাংলাদেশ তার জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে চিন্তা করে না। অথচ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা 2030 সালে শেষ হয়ে যাবে। এরপরে এই বাংলাদেশ যে ইকোনমিক ক্রাইসিসে পড়বে, ভারত আলটিমেটলি চায় বাংলাদেশ সেই ক্রাইসিসের মধ্যেই পড়ে যায়। এজন্য পিছনের দিকে টেনে নেয় একটা রাষ্ট্রকে, পেছনে টানার জন্য 70 সাল, 75, 72, 78 এইসবই নিয়ে যাবে। জাতি কিভাবে সামনে আগায় ওদিকে আপনাদেরকে কোনোদিন নেবে না। একটা জাতি কি পেছনে গিয়ে কোনোদিন স্বাবলম্বিতা অর্জন করতে পারছে? ভিয়েতনামও তো স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা তো চায়নাও অর্জন করেছে, স্বাধীনতা তো জার্মান অর্জন করেছে, অস্ট্রেলিয়া অর্জন করেছে, মালয়েশিয়া অর্জন করেছে। সেই দেশগুলো তো স্বাধীনতা অর্জনের পরে শুধু সামনের দিকে তার জাতিকে কিভাবে তৈরি করবে সেই থিওরি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। আর আমরা কিছু হইলেই 72-এর সংবিধানে ফেরত যাব, কিছু হইলে 80-র দিকে চলে যাব, কিছু হইলে 90-তে চলে যাব। কেন আমরা আগামী 2070 সালের দিকে দেখতে পাই? এখন আপনাদেরকে, এই প্রজন্মকে আপনারা আজকে হাতি তালি দিচ্ছেন, মাস্টার্স পাস করার পরে খুব কানবেন, দেখবেন
আমরা যেরকম কাঁদছি, একটা 50-20 হাজার টাকার চাকরির জন্য কি কন্ডিশন দেয় শুনলেও লজ্জা লাগে। কন্ডিশন দেয় অনার্স পাস করা হইতে হবে, মাস্টার্সও থাকলে ভালো হয়, এসএসসি এইচএসসি তে জিপিএ 4.5 লাগবে। শুধু তা হইলে হবে না, চাকরির অভিজ্ঞতা যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বেতন কত? 25,000 টাকা। মিজাজটা এমন খারাপ হবে আপনার, 25,000 টাকা দিয়ে সংসারের 10 দিনও চলে না। আর ওই চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ে একটা জব রিপ্লেসমেন্টের জন্য 5টা পোস্ট, 50,000 আবেদন। মানে রীতিমতো চাকরি দেয়া হচ্ছে একটা বাণিজ্যে পরিণত হয়েছে। এই জায়গা থেকে প্রাইভেট জব, এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। নিউ কলোনিয়াল সিস্টেম আমাদেরকে যে হিজিমনির মধ্যে রেখেছে, যে এডুকেশন সিস্টেম, অথর্ব এডুকেশন সিস্টেম আমাদের উপরে যে মানে চাপিয়ে দেওয়া হয়েছে, এই এডুকেশন সিস্টেমে আপনার তো একটা সার্টিফিকেট লাগবেই, কিন্তু এর পাশাপাশি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে নিজেকে একাডেমিক্যালি এক্সিলেন্ট করে। ছাত্র শিবির আপনাকে কোঅপারেট করবে। চায়নায় প্রচুর স্কলারশিপ দেয়, শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মানিতে প্রচুর স্কলারশিপ দেয়, ফ্রি পড়তে পারবেন, ফ্রি, একেবারে ডাইরেক্ট ফ্রি। এখানে শুধু জার্মান ভাষা জানতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি জানেন, ফ্রি পড়তে পারবেন। জাপানে স্কলারশিপ দেবে, নিজে খাবেন, ভালোভাবে চলবেন, ওয়াইফকে নিয়ে যাবেন, স্পাউস ভিসা পাবেন, বাপ মার জন্য মাস শেষে 10 লাখ 12 লাখ টাকাও পাঠাইতে পারবেন। এখন কাজটা কি? জার্মান ভাষা শিখতে হবে আপনাকে। এখন আমাদের দেশে ইউনিভার্সিটিতে পড়া অনার্স মাস্টার্স পাস করবেন, পাস করার পরে ইংরেজিতে ফ্লুয়েন্টলি যে আপনি 50টা মিনিট বক্তব্য রাখবেন তা পারবেন না, কারণ এখানে ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় না। এখানে কি শিখানো হয়? একটা স্লাইড পড়াবে টিচার, স্লাইডটা ধরাই দেবে, ওইটা পড়বেন, পাস করবেন, শেষ। এরপরে তো সিনিয়রের পিছনে আছে। এখন সব টিচারের কথা বলছি না, কিছু টিচার মন মানসিকতা আছে, স্টুডেন্টদেরকে শিখায়, কিন্তু অ্যাজ এ হোল ইউনিভার্সিটিগুলো হওয়া উচিত ছিল জ্ঞান চর্চার জায়গা, সেই জায়গাটা হচ্ছে না। এখন ফার্স্ট ইয়ার থেকে আপনাদের অ্যাম্বিশনটা ঠিক করেন। ফার্স্ট ইয়ারে একটা ছাত্র আসার পরে কি হয় জানেন? মানসিকতা এমন হয় যে আমরা ওই সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকি, বিশাল কিছু হয়ে গেছে। ওই বিশাল কিছুর জায়গা থেকে অ্যাম্বিশন থাকে যে আমি ইউনিভার্সিটির টিচার হব, কারণ ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলে ইউনিভার্সিটির টিচার। এখানে আবার শেষ কথা বলে কিছু নাই, ইউনিভার্সিটির টিচার হইলে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন আর থার্ড হন, আপনার পাবলিকেশন থাকুক আর না থাকুক, কোনো রাজনৈতিক দলের সাথে সংযোগ না থাকলে আপনি চাকরি পাবেন না ইউনিভার্সিটি। এটা হচ্ছে আর একটা প্রবলেমের একটা জায়গা। মেধার ভিত্তিতে ইউনিভার্সিটিগুলো চলে না। যদি চলতো তাহলে তো এখানে একটা প্রতিযোগিতা তৈরি হতো। ইউনিভার্সিটিতে আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে দেখবেন সবাই সিটের জন্য পাগল হয়ে যায়, কেউ কাউকে বলতে চায় না বন্ধুদের কি পড়ছে আর কি পড়ে নাই। হ্যাঁ, লুকাইতে থাকে, চিন্তা করে আমি ফার্স্ট হবো আর কাউরে ফার্স্ট হইতে দেবো না। এই মানসিকতা সবার ভিতরে। ওই মানসিকতা, আমি বলছি এই মানসিকতা আপনারা কখনোই লালন করবেন না। বন্ধুদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এইটা এমন একটা বন্ডিংস, লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ইউনিভার্সিটিটা নেটওয়ার্কিং তৈরির জায়গা, ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সাল থিঙ্কিং এর জায়গা। সেই জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি, ফার্স্ট ইয়ার থেকে সেভাবে নিজেকে বিল্ড আপ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের আর একটা প্রশ্ন, কোরআন এবং সুন্নাহের আলোকে কিভাবে জীবন গঠন করব এবং বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং কিভাবে এড়িয়ে চলব। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান যারা, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করে, তাদের ব্যাপারে বারবার বলেছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যারা আমরা করি, এইটা ইসলামে হারাম করা হয়েছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হারাম করা হয়েছে, এর কারণ হচ্ছে এর মধ্য দিয়ে একটা সোশ্যাল বন্ডিংস নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা আর 2 উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আদমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করে নিব। সূরা মুমিনুনের মধ্যে প্রথম রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, এদের ব্যাপারে বলা হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী আর সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করতে থাকবে। সুতরাং লজ্জা স্থানের হেফাজত করাটা এত গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিজ্ঞাসিত করবেন, যৌবনকালকে কোন পথে অতিবাহিত করেছে। আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনিয়াদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। প্রশ্ন হচ্ছে তোমার জীবনকে তুমি কোন পথে অতিবাহিত করেছো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকালকে তুমি কোন পথে ব্যয় করেছো।
তৃতীয় প্রশ্ন হচ্ছে তুমি কোন পথে আয় করেছো, চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন পথে তুমি ব্যয় করেছো, আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে যা জানতা সেই অনুযায়ী তুমি আমল করেছো কিনা। সুতরাং লাইফে একটা ইথিক্স মেনটেন করে চলতে হবে। একটা প্রভাব বাক্য আপনারা পড়েছেন, when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost। জীবন যখন শেষ হয়ে যায়, চরিত্র শেষ হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায়। আমরা আশা করি সেই উত্তম চরিত্র গঠনের জন্য আপনারা পবিত্র জীবন যাপনের জন্য কোরআন এবং সুন্নাহের সংস্পর্শে আসবেন। আজকে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথার কারণে ওয়েস্টার্ন সোসাইটি যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, 56টা ওয়েস্টার্ন সোসাইটির দেশ আছে যেখানে নেগেটিভ পপুলেশন, সন্তান জন্ম নেয় না। ইউরোপ আমেরিকায় যান, আপনাকে নাগরিকত্ব দেবে, গ্রিন কার্ড দিয়ে দেবে, এর কারণ হচ্ছে তাদের জনসংখ্যা নাই। অস্ট্রেলিয়াতে যান, সেখানে অধিকাংশই হচ্ছে বিদেশ থেকে গিয়ে ওইখানে সেটেলমেন্ট হওয়া, নিজের জনসংখ্যা তৈরি হচ্ছে না। ফ্রি সেক্স লিভিং টুগেদার, ছেলেরা ছেলেদের বিয়ে করে, গেই ম্যারিড, মেয়েরা মেয়েদের বিয়ে করে, লেসবিয়ানিজম, এই উন্মত্ততা, এই নোংরামি, এই বেহায়াপানা ওই সমাজকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লূত জাতিকে ধ্বংস করেছিলেন কি কারণে জানেন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি পুরুষ পুরুষে বিয়ে করত, মেয়ে মেয়েকে বিয়ে করত। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব পাঠাইলেন যে গজবের কারণে মাটির নিচে তাদেরকে গেঁথে দেওয়া হয়েছিল। সেখানে একটা সমুদ্র তৈরি করা হয়েছিল যেটাকে বলা হয় ডেড সি, এখনো পর্যন্ত আছে, মৃত সাগর। এই মৃত সাগরে এত ঘনত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে, এবং আয়াতি লিউলিল আলবাব, উলুল আলবাব যারা, তাদের জন্য এগুলো নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাকে আল্লাহ বলছেন আহসানুল কসাস বিমা আওহাইনা ইলাইক, আমি আপনার কাছে একটা উত্তম ঘটনা বর্ণনা করছি। একটা সূরা শুধু এক নবীর জন্য, এবং সেই নবীর শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করছি। সেখানে একটা গুরুত্বপূর্ণ হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা যখন তাকে অপকর্মের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, 70টা দরজা একসাথে লাগিয়ে দিয়ে কপাট, এরপরে অন্দরমহলে তাকে নিয়ে গিয়ে অন্যায় কাজের জন্য যখন আহ্বান জানিয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালু মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসআ ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ তুমি আমার হেফাজত করো, তুমি আমাকে যত নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছো, আজকে যদি আমি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে আমি নিজের উপরে বড়ই জুলুম করে ফেললাম। এই কথা বলে সে দৌড় দিল, পেছন দিক থেকে জুলাইখা কাপড় টেনে ধরে পেছনের কাপড় পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবার সম্মুখে এসে কথাগুলো বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ বিশ্বাস করে না। ওই মহিলা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছে, হে আল্লাহ, কারাগারে যেতেও আমি পছন্দ করি, এরপরেও আমার চরিত্র নিয়ে যেহেতু যেন কেউ কথা না বলে, তুমি দয়া করে আমার চরিত্রের এই হেফাজত দান করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর কারাগারে ছিলেন। এরপরে সসম্মানে কারাগার থেকে চরিত্রের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এ কারণে আল্লাহ তাকে আজিজে মিশরের আসনে অধিষ্ঠিত করেছিলেন। মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। চরিত্রের হেফাজত করার পুরস্কার কি হবে, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বর্ণনা করে দিয়েছেন। আমরা যেন সেই চরিত্রের হেফাজত করে চলতে পারি। এবং আমার যদি দরকার হয়, ইউনিভার্সিটি লাইফের প্রয়োজন আছে, বিয়ে করে ফেলবো, কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়াবো না। যত দ্রুত পারবেন বাবা মাকে কনভিন্স করে বিয়ে শাদী করে ফেলবেন। যদি চরিত্র ঠিক থাকে, মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ে বা সিঁড়ি হিসেবে ভূমিকা পালন করবে। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে একটি নান্দনিক সুন্দর জীবনের দিকে আহ্বান জানায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনাদেরকে সেই জন্যই আজকে ডেকে নিয়ে যে নবীনদের নিয়ে আয়োজন করেছে। আমরা চাই প্রথম বর্ষ থেকে আপনারা নিজেদেরকে একটু গড়ে তোলেন, ভাষা শিক্ষার দিকে নজর দেন, সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজেদেরকে গড়ে তোলেন। ফেসবুক চালিয়ে সময়টা নষ্ট করে দিয়েন না। ফার্স্ট ইয়ারে থাকতে ন্যূনতম রেজাল্ট 3.5 রেজাল্টও যদি রাখতে পারেন, সারা পৃথিবী আপনাদের জন্য ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ফার্স্ট ইয়ারে যে টিচারগুলো আপনাদেরকে পড়াবে, দয়া করে টিচারদের সাথে একটু সম্পর্ক ডেভেলপ করেন। আপনাদের অনেকে বলবে ও সে ওপেকের সদস্য। ওপেক বলেন বোঝেন, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তেল রপ্তানিকারক সংস্থাকে ওপেক বলা হয়। তো অনেক স্টুডেন্ট যখন টিচারের কাছে বারবার যায়, কিছু বন্ধু আছে ব্যাক বেঞ্চে বসে, ওরা আপনাকে বলবে দেখছিস ওপেকের সদস্য, খালি টিচারদের তেল মারে। দিন শেষে কি হয় জানেন, ওই টিচারদের কাছেই যে যায় পরীক্ষায় সিটির আগে, টার্ম ফাইনালের আগে, কার্ডের আগে, সবাই আবার ওর খাতাটাই নেওয়ার চেষ্টা করে, ওর কাছে নিয়েই দাগায়। তখন আর ওপেকের সদস্য মনে থাকে না, বলে বন্ধু দে তো কি পড়াইছে, স্লাইডটা তোর কাছে আছে কিনা, কালকে কি টেস্ট হবে, তখন আবার ওর গুরুত্ব অনেক বাড়ে। সুতরাং আপনাকে যদি কেউ বলে ওপেকের সদস্য, আপনি ধরে নেবেন আলহামদুলিল্লাহ, আই এম ইন আ রাইট ট্র্যাক, আমি সঠিক ট্র্যাকে আছি। ইউনিভার্সিটি হচ্ছে একটা কিন্ডারগার্টেন। টিচার প্রশ্ন করে,
টিচার খাতা দেখে টিচার রেজাল্ট করে, সুতরাং টিচারের সাথে ভালো সম্পর্ক মানে সিজি অনেক হাই। এই চেষ্টাটা আপনারা করবেন, এটা মেনটেন করার চেষ্টা করবেন। অ্যাসাইনমেন্টগুলো গুরুত্ব সহকারে করবেন। শুরুতেই কম্পিউটারের নলেজটা একটু শিখে নেবেন, ইংরেজি নলেজটা শিখে নেবেন, যাতে প্রেজেন্টেশন স্কিলটা আপনার ভালো হয়। আমরা চাই একটি সুন্দর সমাজ, আত্মপ্রত্যয়ী সমৃদ্ধ একটি সমাজ গড়ার জন্য আপনাদের ভূমিকা অনবদ্য হোক। চরিত্র এবং কর্মের মেলবন্ধনে আমরা যেন নিজেদেরকে গড়ে তুলতে পারি। আপনাদের কর্ম এবং আপনাদের জীবনই আপনাকে মহৎ করবে, অন্যের কর্ম আপনাকে মহৎ করবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।